রাত ৩টা ছুঁই ছুঁই। মাহিনের ঘুম ভেঙে গেছে। প্রচণ্ড খিদেও পেয়েছে তার, কারণ রাতে কিছুই খাওয়া হয়নি। নতুন জায়গায় ভয়ও করছে তার। মধুমিতারও ঘুমাতে সমস্যা হয়েছিল, মাত্রই চোখ লেগেছিল তার। কিন্তু মাহিনের কণ্ঠ শুনে ঘুম ভেঙে যায়। আপু, আমার ভয় লাগছে, খিদেও পেয়েছে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে মাহিন। এত কান্না করার কি আছে, এসো আমার সাথে। মুস্কি হেসে বলে মধুমিতা, উঠে মাথায় আঁচল টেনে নেয়। এত রাতে মাকে ডাকা ঠিক হবে না ভেবে মধুমিতা মাহিনকে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আলমারির মতো বড় ফ্রিজ দেখে অবাক হয়ে গেল মধুমিতা। এত বড় ফ্রিজ সে আগে কখনো দেখেনি। ফ্রিজ খুলতেই হরেক রকম খাবার, ফল আর সবজির সমাহার দেখতে পেল মধুমিতা। তবে এখন খাওয়ার মতো সামান্য ভাত পেলে। কয়েকটা সাদা বাটি সাজিয়ে রাখা ছিল, তবে তো আর খুলে দেখল না। ভাত, ডিম আর সাথে আরও কিছু উপকরণ নিয়ে নিল সেই। তার উদ্দেশ্য ভাত ভাজা বানাবে, অর্থাৎ ফ্রাইড রাইস। রান্নার ঘরে সামান্য আলো ডাইনিং টেবিলের কোণে পড়েছে, আর সেখানেই বসে আছে মাহিন। হঠাৎ কারো অবয়ব দেখে চিৎকার করে উঠে সে। জাহির গাড়ি নিয়ে আজ হায়দার ভিলায় এলো। কারণ হলো ফোনে নয়নের বলা সেই কথা। ছোট কাকা এসেছে, তার জন্য নাকি আবার সারপ্রাইজও এনেছে। নিজের কাছে সবসময় বাড়তি চাবি থাকে, তাই এত রাতে কাউকে ডাক দেয়নি সে। এমনিতেই ক্লাবের ঘটনার পর মেজাজ খারাপ হয়ে আসে। সদর দরজা পেরিয়ে যতই টেবিলের উপর একটা বাচ্চা দেখে, তার এক ভ্রু কুঁচকে এলো। হায়দার ভিলায় বাচ্চা আছে ঠিকই, তবে ছেলে বাচ্চা নেই। দেখে চেনাও মনে হচ্ছে না। এগিয়ে গিয়ে কিছু বলতে নিলেই ছেলেটার চিৎকারে সে হতভম্ব হয়ে গেল। ভূত, আপা বলেই রান্নাঘরে গিয়ে মধুমিতাকে জাপটে ধরে মাহিন। তার চিৎকার শুনে সখিনা দৌড়ে আসে। কে, কোথায় ভূত? পর মুহূর্তেই হালকা আলোয় দৃশ্যমান হয় জাহির হায়দার। মাঝারি দৈর্ঘ্যের হালকা ঢেউ খেলানো এলোমেলো চুল, শ্যামলা চেহারা, বিশাল দেহ, সাথে রাগ মিশ্রিত মুখাবয়ব। অন্ধকারে যে কেউ দেখলে ভয় পাবে। সখিনাও পেয়েছিল, তবে পর মুহূর্তে নিজেকে সামলে নিয়েছে। আমাকে কোন দিক দিয়ে ভূত মনে হচ্ছে? যত সব অর্থহীন কথা। আর এই ছেলেটাকে? জাহির গম্ভীর গলায় প্রশ্ন করে। আসলে ছোট সাহেব, ওইটা ছোট কর্তার। এক মুহূর্তে ভেবে সখিনা বলল, মেহমান, ছোট কর্তার মেহমান। সখিনার কথা শুনে কোনো কিছু না বলে লম্বা পা ফেলে নিজের কক্ষে চলে গেল জাহির। পর মুহূর্তে মধুমিতা সেখানে আসে। সখিনা নিজেও মেয়ে হয়ে জানে এই মেয়েটা সৌন্দর্যে হারিয়ে গেল। সদ্য ঘুম থেকে ওঠা এই নারী মূর্তিটিকে দেখলে যে কেউ তার রূপে মুগ্ধ হতে বাধ্য। মধুমিতার ডাকে সখিনার ধ্যান ভাঙে। কে এসেছিল আপু? মধুমিতা জিজ্ঞেস করে। কই, ওহ, জাহির ভাইজান এসেছিল, এই বাড়ির বড় ছেলে। আগে বলেন, আপনারা এইখানে এত রাতে কি করছেন? মাহিনের খিদে পেয়েছিল তাই। কথা শেষ হওয়ার আগেই সখিনা বলে ওঠে, আমায় ডাক দিতে পারতেন। আপনি কেন রান্নাঘরে এলেন আপামনি? আচ্ছা চলেন, আমি করে দিচ্ছি। না না, তার প্রয়োজন হবে না, আমার রান্না হয়ে গেছে। আচ্ছা, তবে আমিও যাই, কিছু লাগলে বইলেন। মধুমিতা মাথা দোলালে সখিনা চলে যায়। মধুমিতাও রান্নাঘরে ফিরে আসে। সে জানতেও পারেনি যে এতক্ষণ তাকে একজোড়া তীক্ষ্ণ চোখ পরখ করছিল। জাহির চলে যেতে নিলেও মেয়ের কণ্ঠ শুনে থেমে গিয়েছিল সে। এত রাতে অচেনা মেয়েলি কণ্ঠের মালিকটি কে হতে পারে, তা জানার জন্য সে দাঁড়িয়েছিল। পর মুহূর্তে তার মন পড়ল, কাকার মেহমান এই মেয়েই কি তবে সেই তথাকথিত সারপ্রাইজ? আর কিছু না ভেবে সে নিজের কক্ষে চলে গেল। মাহিনের খাওয়া শেষ হলে তারাও ঘুমাতে চলে এলো। মাহিন ঘুমিয়ে পড়লেও মধুমিতার চোখের কোনো ঘুম ধরা দেয় না। তাই সে অজু করে এসে তাহাজ্জুদ পড়ে, পাশাপাশি ফজরের নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করে এক্কেবারে ওঠে। মধুমিতা যে কক্ষে আছে তার এক পাশে বিশাল বড় কাচের দরজা, দরজার উপর পাশে বারান্দা। পর্দার উপরে হালকা আলোর রেখা বোঝা যাচ্ছে, যা ধীরে ধীরে ধরণীকে আলোকিত করছে। মধুমিতা পর্দা সরিয়ে কাজ ঠেলে বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ মনের মাঝে এক অদ্ভুত ভালো লাগা বয়ে গেল। হালকা ঠান্ডা বাতাসের ছোঁয়া আর বাগানের মন করা পরিবেশ।
সব মিলিয়ে ঠিক তার মনের মতো দৃশ্য। মুখে তৃপ্তির হাসি টেনে সে চারপাশ পরখ করতে থাকে। বারান্দার বাম দিকের গ্রিলের সাথে একটি দরজা আছে, যেখানে তালা ঝুলানো। যেহেতু সে নিচতলার গেস্ট রুমে আছে, তাই সেই দরজা খুলে সরাসরি বাগানে যাওয়া যাবে। সে আর ঘরে বসে থাকলো না। এই বাগানটা না ঘুরে দেখলে তার ভালো লাগবে না। মধুমিতা বাগানের উদ্দেশ্যে সদর দরজায় আসলো। চারিদিকের পিনপতন নীরবতা। হায়দার বাড়ির সবাই হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। মাথায় বড় করে ঘোমটা টেনে ফটক পেরিয়ে গেল সে। চারপাশের ঘাসের আস্তরণ পেরিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। পিছন ফিরে তাকাতেই তার পা থেমে গেল। রাতের আধারে যতটুকু দেখেছিল তাতে ছিল চোখ ধাঁধানো সৌন্দর্য, তবে দিনের আলোতে যেন তার থেকে চোখ ফেরানো দায়। এ কোনো সাধারণ বাড়ি নয়, এটি একটি মহল। বিশাল আকারের বাড়িটির সূক্ষ্ম কারুকার্য ও নকশা এর সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। চারপাশের বাগানগুলো ফুলের সুবাস আর নিখুঁত ল্যান্ডস্কেপিং, যা একটি শান্ত ও আরামদায়ক পরিবেশ তৈরি করে। ভেতরের অংশ মার্বেল, মূল্যবান পাথর এবং অন্যান্য বিলাস দ্রব্য দিয়ে সজ্জিত। দেয়ালে ও ছাদে থাকা শিল্পকর্ম যেন ঐশ্বর্য প্রকাশ করে। এই বিশাল বাড়িতে এখন থেকেই মধুমিতা থাকতে হবে। ভাবতেই তার গ্রামের সেই ছোট্ট বাড়িটার কথা মনে পড়ে যায়। শহরে আসা বা বড় বাড়িতে থাকার শখ কোনো কালেই ছিল না তার। সে তো প্রকৃতির খোলা পরিবেশেই অভ্যস্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যের পূজারী। ভাবনায় ইতি টেনে মধুমিতা বাগানের চারপাশ দেখতে লাগলো। সময় বয়ে যায়, সাথে সাথে হায়দার বাড়ির গিন্নিরাও উঠে পড়েন নিজ নিজ কাজে। নাজনীন সুলতানা রান্নাঘরে সকলের নাস্তা তৈরিতে ব্যস্ত। সকিনা তাকে হাতে হাতে সাহায্য করছে। নাজমা সুলতানা তার মেয়েদের স্কুলের জন্য তৈরি করছেন। দুজনেই ভালো মতো কথা বলতে পারে, বিধায় তাদের বর্ণমালা শেখানোর জন্য স্কুলে ভর্তি করানো হয়েছে। আর তারা বেগম, তিনি রান্নাঘর থেকে এক প্রকার দূরেই থাকেন। নাজনীন সুলতানার এক হাতেই এতজনের খাবার তৈরি করতে হিমশিম খেতে হয়, তবুও সব কিছু সামলে নেন তিনি। সকিনা, রুটি করে দে তো, সবজি কাটা প্রায় শেষ, এখনই করে দিচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করিস নাকি? এত দেরি হয় কেন? বিরক্তি নিয়ে বললেন নাজনীন সুলতানা। আমি সাহায্য করতে পারি? মধুমিতার নরম কণ্ঠ শুনে থেমে যান নাজনীন সুলতানা। সামান্য হেসে বলে উঠলেন, আরে না না, তুমি এবারের মেহমান, তুমি কেন রান্নাঘরে কাজ করবে? তোমার মা করলে অন্য কথা, তবে তোমরা এখনও এ বাড়িতে নতুন, তাই কোনো কাজ করা যাবে না। কাল তো দাদু ভাই দিদুন বললেন আমি এ বাড়ির মেয়ে, রাত পোহাতেই পর করে দিচ্ছেন। মন খারাপ করে মধুমিতা আবার বলল, আমাদের কি এখানে এখনও মেনে নিতে পারেননি? এমন কিছু না মেয়ে, ইনান ভাই ছন্নছাড়া হয়ে বেড়াতেন, কোনোদিন বিয়ে করবেন না বলে পণ করেছিলেন, সেখানে যেভাবেই হোক বিয়ে করেছেন, এতে সবাই খুশি। তোমাদেরও নিয়েও কোনো সমস্যা নেই, যেখানে ভাই মেনে নিয়েছেন তাও মন থেকে, আর তুমি আমাকে জেঠিমা বলে রেখো, কেমন? মধুমিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক আছে জেঠিমা, তাহলে তো সাহায্য করতে সমস্যা নেই। রান্না করতে পারো? সাধারণ খাবারের মতো মোটামুটি সবই পারি। বাহ, এতটুকু বয়সে রান্নার কাজ শিখে নিয়েছো? আসলে বাবা মারা যাওয়ার পর বাড়ির সকল কাজ আমিই সামলে নিয়েছি, মাকে সাহায্য করার আর উপায় ছিল না এটা ছাড়া। নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে মধুমিতা। নাজনীন সুলতানা আর কিছু জিজ্ঞেস করলেন না, অনুমতি দিয়ে দিলেন, তাহলে রুটি বানিয়ে দাও। মধুমিতা খুশি হয়ে তাই করতে লাগলো। কিছুক্ষণ বাদে তার মাও চলে এলো রান্নাঘরে। দুই মা মেয়ের সাহায্যে নাজনীন সুলতানার কাজ সহজেই হয়ে গেল এবং তিনি সন্তুষ্টও হলেন। যাক, এতদিনে তার কাজে হাত লাগানোর কাউকে পাওয়া গেল। এখন থেকে তার কষ্টটা একটু কমবে।